আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে আমি রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে একটি কুইজ থাকবে সকল অডিয়েন্সের জন্য, এবং এই কুইজটির যারা রাইট অ্যান্সার দিবে তাদের মধ্যস্থিত একজন ভাগ্যবান অডিয়েন্স বা শিক্ষার্থী পাবে 100 টাকা মোবাইল রিচার্জ। এবং এরপর থেকে আমাদের এই চ্যানেলটিতে এমসিকিউ সলভের যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে প্রতিদিনই একটি করে কুইজ থাকবে, এবং সেই কুইজের রাইট অ্যান্সার দাতাদের মধ্যস্থিত ভাগ্যবান শ্রোতারা বা ভাগ্যবান অডিয়েন্সরা বা ভাগ্যবান শিক্ষার্থী পাবে প্রত্যেক দিনই নতুন নতুন পুরস্কার। তো সে কারণে আমাদের এমসিকিউ সলভের ক্লাসগুলো বিশেষভাবে সকল শিক্ষার্থী বা সকল অডিয়েন্সকে দেখার অনুরোধ রইল। তো আমরা আজকের ভিডিওটিতে যে 5টি এমসিকিউ আলোচনা করব, সেই 5টি এমসিকিউ এর আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কোনটি সঠিক। আজকের কুইজটি আমি যে কোনো সময় এই ভিডিওটিতে দেখাবো, কুইজটি রেখে যাব। দেখো, প্রথম প্রশ্ন, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কোনটি সঠিক। নাইট্রোজেন অণুর ক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে। প্রথমটা হলো মুক্তজোড় ইলেকট্রন একটি। নাইট্রোজেন অণুর গঠন যদি আমরা বিবেচনা করি, নাইট্রোজেনে পরমাণুতে সবশেষ শক্তি স্তরে 3টে ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। দ্যাট মিনস সবশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? 3টা। নাইট্রোজেনের অণু গঠিত হয় কিভাবে? 2টা নাইট্রোজেনের পরমাণু পরস্পরের সাথে একটা ত্রিবন্ধনের মাধ্যমে নাইট্রোজেনের অণু সৃষ্টি হয়। দেখো, এই নাইট্রোজেনের সবশেষ শক্তি স্তরে সে ফর এক্সাম্পল এরকম 3টা ইলেকট্রন রয়েছে, অন্য আর একটা নাইট্রোজেনে আরও 3টে ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, এই দুইটা নাইট্রোজেন পরমাণুর এই তিনটি করে ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয়ে 3টা বন্ধন বা একটা ত্রিবন্ধন সৃষ্টির মাধ্যমে নাইট্রোজেনের অণু সৃষ্টি হয়। এখানে মুক্তজোড় কোনো ইলেকট্রন থাকে না, তাহলে এটা ভুল অ্যান্সার। এর পরের অপশনটা হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী নাইট্রোজেন কিন্তু যেহেতু দেখো ত্রিবন্ধন সৃষ্টি করছে এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি করছে, ইলেকট্রন দান বা গ্রহণ এখানে হয় নাই, তাহলে এটা সমযোজী যৌগ কথাটা সত্য। আর আরেকটা ব্যাপার, নাইট্রোজেনের মধ্যে কিন্তু কোনো পোল সৃষ্টি হয় না। পোল মানে কি? পজিটিভ পোল আর নেগেটিভ পোল, বা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এরকম কিন্তু কোনো সৃষ্টি হয় না। সৃষ্টি না হওয়ার কারণে নাইট্রোজেন একটা অপোলার যৌগ। তারপরে সমযোজী বন্ধন সৃষ্টি হওয়ার কারণে এটা সমযোজী যৌগ, তার মানে অপোলার সমযোজী, এটাই এখানকার রাইট অ্যান্সার। দেখে আসতেছি আজকের এই এমসিকিউটির রাইট অ্যান্সার অপোলার সমযোজী। দেখতে পেরেছে সবাই। এরপরে চলে যাচ্ছে আজকের দ্বিতীয় এমসিকিউটিতে। দেখো, আজকের দ্বিতীয় এমসিকিউটি হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে LMN, 3টা যৌগের মৌলের কথা বলছে, এবং তাদের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করো, NS2, পরেরটা আছে N+1s2 N2sp5 এরকম আছে, এবং এখানে N এর মান দেওয়া আছে কিন্তু 3। তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো যে প্রথম মৌলটার ক্ষেত্রে 3s2 তে দুইটা ইলেকট্রন রয়েছে। আমরা যদি এটার ধারাবাহিক ইলেকট্রন বিন্যাস করি, এমন হবে 1s2 2s2 2p6 3s2। দ্যাট মিনস এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। অতএব এল যৌগটাকে আমরা কি বলবো? ম্যাগনেসিয়াম বলবো। অ্যান্ড দেন এন, প্রথমে যেহেতু LN2 কথা বলছে, এবার এন যৌগটা কি সেটাও একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে NS2, এরপরে sp5 দেওয়া আছে, তার মানে এখানে n এর মান যদি 3 বসাও, তাহলে এটা 3s2, তারপরে কি আছে 3p5, এটা আসলে s হবে না তো n হবে 3p5। তাহলে এখানে সবশেষ শক্তি স্তর হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, এবং সেখানে ইলেকট্রন হচ্ছে 7টা। এবং এই বেসের উপর আমরা বলতে পারি এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5 এই মৌলের ইলেকট্রন বিন্যাস। এবং এটা হচ্ছে 10 আর হচ্ছে 6 16, সরি 4 আর 6 10, 10 আর 7 17। দ্যাট মিনস ক্লোরিন। এই মৌলটা কি? ক্লোরিন। আর এই মৌলটা ম্যাগনেসিয়াম। আর এই মৌলটা এম মৌলটার সবশেষ শক্তি স্তর এর মান 3 বসাইলে 4s2 হয়, এবং আমরা জানি 4s2 ইলেকট্রন বিন্যাস রয়েছে ক্যালসিয়ামে, অর্থাৎ এম মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। তাহলে মৌল ডিটেকশন হয়ে গেল আমাদের। দেন প্রশ্নে চলে যাচ্ছি,
Ln2 ও Mn2 এর মধ্যে Mn2 অধিক। অধিক কি? অধিক অপশনে 3টে অপশন রয়েছে, পানিতেও দ্রবণীয়, গলনাঙ্ক বেশি বিশিষ্ট, তারপরে হলো সমযোজী, এই 3টে অপশন আছে। এখন ব্যাপারটা হচ্ছে দুইটার মধ্যে N2 আছে, তাহলে N2 নিয়ে কোনো কথা হবে না, N2 বাদ, কথা হবে L আর M এর মধ্যে। দেখো আমি শনাক্ত করে ফেলছি, L হচ্ছে ম্যাগনেসিয়াম এবং M হচ্ছে ক্যালসিয়াম, এবং ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কিন্তু একই গ্রুপের মৌল, এবং তোমরা জানো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে মৌলের আয়নিক ধর্ম বৃদ্ধি পায়, আয়নিক ধর্ম বৃদ্ধি পায়, এবং ম্যাগনেসিয়াম উপরে ক্যালসিয়াম নিচে, তাহলে ক্যালসিয়ামের আয়নিক ধর্ম বেশি কার চাইতে? ম্যাগনেসিয়ামের চাইতে। এই কারণে Mn2 এই যৌগটা Ln2 অপেক্ষা পানিতে অধিক দ্রবণীয়, এবং একটা যৌগ যদি আয়নিক হয় তাহলে পানিতে দ্রবণীয় হয়, এ কারণে পানিতে Mn2 অধিক পানিতে দ্রবণীয়। আবার গলনাঙ্ক বিশিষ্ট মানে অধিক গলনাঙ্ক বিশিষ্ট, হ্যাঁ আয়নিক যৌগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যার আয়নিক যৌগ যত আয়নিক ধর্ম যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তত বেশি হয়, সে কারণে 2 নাম্বারটাও রাইট অ্যান্সার, অর্থাৎ Mn2 অধিক গলনাঙ্ক বিশিষ্ট Ln2 এর তুলনায়। এরপরে সমযোজী, তাহলে সমযোজী তো হইতে পারে না, আয়নিক বৈশিষ্ট্য যার বেশি তার তো সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে না, এজন্য 3 নাম্বারটা ভুল অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কত নাম্বার অপশনে রয়েছে? ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে এই প্রশ্নটার রাইট অ্যান্সার হচ্ছে ক। দেখে আসতেছি এই 2 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার। দেখতে পেরেছো সবাই? 2 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ক, দ্যাট মিন্স 1 আর 2। তো চলে যাচ্ছে আজকের 3 নাম্বার এমসিকিউটিতে। দেখো 3 নাম্বার এমসিকিউটি হচ্ছে বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরাইড যোগ করলে KW এর মান কত হবে? KW এর মান কত হবে? আমরা জানি বিশুদ্ধ পানি হচ্ছে H2O, এর সাথে হাইড্রোক্লোরাইড, সামান্য যদি হাইড্রোক্লোরাইড বা কয়েক ফোঁটা হাইড্রোক্লোরাইড যুক্ত করা হয় তাহলে এখানে ডিউটেরিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হয়, এবং ডিউটেরিয়াম আয়ন কিন্তু পানির ভিতরে এমনিতেও থাকে, নর্মাল হাইড্রোক্লোরাইড না দিলে তারপরেও পানির ভিতরে ডিউটেরিয়াম আয়ন H3O+ এটা থাকে। আর এখানে অতিরিক্ত সামান্য ক্লোরাইড আয়ন আসছে, তো সামান্য ক্লোরাইড আয়ন আসলে পানির আয়নিক গুণফল দ্যাট মিন্স H+ আর OH- এই দুইটার যে গুণফল এটাকে কিন্তু পানির আয়নিক গুণফল বলে, KW বলে, এবং এটার মানের মধ্যে দেখো এই দুইটা আয়ন সৃষ্টি হওয়ার কারণে H+ আর OH- এর মধ্যে এর কোনো ইফেক্ট পড়বে না, যে কারণে পানির KW কি থাকবে? আনচেঞ্জ থাকবে। আমরা জানি নরমালি বিশুদ্ধ পানির KW এর মান 1 × 10⁻14, অতএব 1 × 10⁻14ই থাকবে। রাইট অ্যান্সার হচ্ছে 3 নাম্বার এমসিকিউ এর জন্য খ। চলো দেখে আসি 3 নাম্বার এমসিকিউ এর রাইট অ্যান্সার। 3 নাম্বার এমসিকিউ এর রাইট অ্যান্সার খ, সবাই দেখতে পেলে। এরপরে চলে যাচ্ছে আজকের চতুর্থ এমসিকিউটিতে। চতুর্থ এমসিকিউটাতে কি বলা হয়েছে? এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? আমরা জানি মুদ্রা ধাতু আছে এখানে অপশনটিতে, অবস্থান্তর ধাতু আছে, মৃৎক্ষার ধাতু আছে, এগুলো এক একটা গ্রুপ বা পর্যায়কে বলা হয়ে থাকে। ঠিক তেমনি এফ ব্লক মৌলগুলোকে বলা হয়, ডি ব্লক মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর ধাতু, মৃৎক্ষার ধাতু বলা হয় 2 নম্বর গ্রুপের মৌলকে, মুদ্রা ধাতু 6ষ্ঠ নম্বর পর্যায়ে অবস্থিত, এটা জানা আছে আমার। আর আন্ত অবস্থান্তর মৌল বলা হয় মূলত এফ ব্লক মৌলগুলোকে। তাহলে এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? আন্ত অবস্থান্তর মৌল। দেখে আসতেছি এই 4 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার আন্ত অবস্থান্তর মৌল। তো 5 নম্বর প্রশ্নটা আজকের সবশেষ কোশ্চেন, এবং এই প্রশ্নের পরই কিন্তু আজকের সবচেয়ে মজার ব্যাপার কুইজ থাকতেছে। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমরা 5 নাম্বার এমসিকিউটিতে। দেখো 5 নাম্বার এমসিকিউটি তে 3টা মৌলের কথা বলছে, এ, বি এবং সি। এই 3টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেওয়া আছে 2.1, 3.5 এবং 4। এই মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতার মান দেখেই বুঝতে হবে এ, বি, সি মৌল 3টা কি। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.1 বা তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, এটা থাকে হাইড্রোজেনের, তার মানে এ যৌগটা কি? হাইড্রোজেন। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5, এটা হয় বি মানে অক্সিজেনের, তাহলে বি মৌলটা কি? অক্সিজেন। তারপরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 4, সেটা হয় সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 4। তাহলে এই মানগুলো মুখস্থ মান থেকে আমাদের আগে জানলাম যে এ, বি, সি এই 3টা মৌল কি। এটা হচ্ছে হাইড্রোজেন, বিটা হচ্ছে অক্সিজেন এবং সিটা হচ্ছে ফ্লোরিন। এখন প্রশ্নে চলে আসি। প্রশ্নের প্রথম অপশনটিতে রয়েছে A2B একটি পোলার সমযোজী যৌগ। আচ্ছা A2 জানি কি? এ যেহেতু হাইড্রোজেন তাহলে A2B মানে কি? আর বি যেহেতু অক্সিজেন তাহলে A2B মানে হচ্ছে মূলত পানি।
তাহলে পানি একটা সমযোজী যৌগ, এটা আমরা সবাই জানি, এবং পানি একটি পোলার সমযোজী যৌগ, এটাও আমরা সবাই জানি। তাহলে সেই কারণে 1 নাম্বার অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে 2 নাম্বার অপশনটিতে কি বলা হয়েছে? 2 নাম্বার অপশনটিতে বলা হয়েছে এসি টাইমার গঠন করে। এসি টাইমার গঠন করে, তাহলে এ হচ্ছে হাইড্রোজেন আর সি হচ্ছে ফ্লোরিন, এবং হাইড্রোজেন ফ্লোরাইডের টাইমার আসলেই সম্ভব। আমরা হাইড্রোজেন ফ্লোরাইডের টাইমার দেখেছি, দেখতে অনেকটা ত্রিকোণাকার স্ট্রাকচারের মতো। যাদের দেখা হয়নি তারা গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিবা, অথবা কোনো কোনো বইতেও রয়েছে। তো 2 নাম্বারটাও রাইট অ্যান্সার। এরপরে 3 নাম্বারটা BC2 এর আকৃতি সরল রৈখিক। বি মানে জানি কি? বি মানে অক্সিজেন, আর সি মানে ফ্লোরিন। অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে যে যৌগটা গঠিত হয় সেটা OF2 যদি হয়েও থাকে, এটার আকৃতি কখনোই সরল রৈখিক নয়। তার মানে 3 নাম্বারটা ভুল অ্যান্সার। 1 আর 2 এই দুইটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 1 আর 2 অপশন রয়েছে কোন অপশনটিতে? সেটা হলো ক নাম্বার অপশনটিতে। তাহলে AMCQটার রাইট অ্যান্সার হচ্ছে ক। তাহলে এই ছিল আজকের 5টা MCQ। তো এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের কুইজ। আজকের কুইজ কি? আজকের কুইজটি হচ্ছে গ্রিন দ্রাবক কোনটি? নিচের কোনটি গ্রিন দ্রাবক? এখানে 4টা অপশন রয়েছে। ক নাম্বার অপশন হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, খ নাম্বার অপশন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ নাম্বার অপশন 31 থেকে 31.1 হবে, এটা 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচের কার্বন ডাইঅক্সাইড। অপশন গোড়াতে হবে 72.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কার্বন ডাইঅক্সাইড। এখানে 4টা অপশন রয়েছে। তোমাদেরকে রাইট অ্যান্সারটা আমাদের এই ভিডিওটির কমেন্ট সেকশনে লিখতে হবে। কমেন্ট সেকশনে লিখতে হবে এটার রাইট অ্যান্সার। এবং প্রশ্ন কি? এই গ্রিন দ্রাবক কোনটি? 4টা অপশন রয়েছে, এই 4টার মধ্যে থেকে গ্রিন দ্রাবকটা তোমাকে অপশনটা লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের এই রাইট অ্যান্সার লেখার সময় মোবাইল নাম্বারটা লিখলে ভালো হয়, তবে না লিখলেও সমস্যা নাই। আমরা পরবর্তীতে মেসেঞ্জারে কথা বলে তার মোবাইল নাম্বারটা নিয়ে তার সাথে কথা বলে আমরা তাকে অবশ্যই পুরস্কারটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।